এই যে তরুণরা আজকে কোটা সংস্কার, তার পরবর্তীতে সেই আন্দোলনটাকে কোটা বিরোধী, তারপরে গিয়ে বৈষম্য বিরোধী 3 ধাপের আন্দোলনে নিয়ে গেল। এই 3 ধাপের আন্দোলনটা কিন্তু ক্রমশ, প্রথমে যখন ছাত্রদের আন্দোলন ছিল তখন কোটা সংস্কার, তারপরে কোটা সংস্কার আন্দোলনের ভেতরে যারা অনুপ্রবেশ করলো তারা কোটা বাতিলের আন্দোলন করলো, তারপরে যখন জামাত বিএনপির সশস্ত্র ক্যাডাররা ঢুকে গেল তখন বৈষম্য বিরোধী আন্দোলনের শিরোনাম দেয়া হলো। ঠিক যেই সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে একটি আন্দোলনের ডাক দেওয়া হলো, ঠিক ওই সময় তারেক রহমান লন্ডনে বসে একটি ফেসবুক স্ট্যাটাস দেয়, রেড একটি পোস্টার যেখানে লেখা কমপ্লিট শাটডাউন। তার ওই পোস্টারের পরেই কিন্তু এইখানে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তারপরে ছাত্রলীগের উপরে আক্রমণ, তারপরের দিন 6 জন নিহত হওয়া, এবং যারা নিহত হয়েছিল তার মধ্যে প্রথম যে ছেলেটি নিহত হয় সেই ছেলেটি হচ্ছে ঢাকা কলেজের সামনে নীলফামারীর আসাদুজ্জামান নূরের এলাকার রাজনীতি, ছাত্র রাজনীতি করা একটি ছেলে, ছাত্রলীগের ছেলে, তার বাবা একজন ভ্যান চালক, তাকে হত্যা করা হয়। কিন্তু রংপুরে যেই ছেলেটি বুকে পিঠে লিখে হাত তুলে দাঁড়িয়েছিল, সেই হত্যাকাণ্ড নিয়ে সারা বাংলাদেশের সাধারণ মানুষের প্রথম রিয়াকশন হয়, সাধারণ ছাত্রদের হত্যা করা হচ্ছে। এই পুরো আন্দোলন প্রক্রিয়ায় গতকালকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে 147 জন নিহত হয়েছে, তার মধ্যে 43 জন ছাত্রলীগের নেতাকর্মী, 40-এর অধিক সাধারণ মানুষ, পথচারী থেকে শুরু করে, রিক্সা চালক থেকে শুরু করে, হোটেলের কর্মচারী থেকে শুরু করে পথচারী মারা গিয়েছে। পুলিশকে হত্যা করা হয়েছে, র্যাবকে হত্যা করা হয়েছে। রাজনৈতিক আন্দোলনে দুটো ঘটনা, দুটো শব্দ আছে, একটা হচ্ছে ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, আর একটা হচ্ছে টার্গেটেড ভিকটিম। এই পুরো আন্দোলনে ভিকটিম অফ সার্কামস্টেন্সেস হচ্ছে কোটা সংস্কারের আন্দোলনকারী কিছু সাধারণ ছাত্র, তাদের প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা চাই। ভিকটিম অফ সার্কামস্টেন্সেস শুধুমাত্র ওই কয়জনই, বাকি কিন্তু প্রত্যেকে টার্গেটেড ভিকটিম। সেই টার্গেটেড ভিকটিমের ভেতরে প্রথমে ছিল বাংলাদেশ ছাত্রলীগের নেতারা, তারপরে ছিল পুলিশ, র্যাব, এবং এরপরে ক্রমশ বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার যে মূল জায়গাগুলো, তার প্রত্যেকটা জায়গায় আক্রমণ করা হয়েছে এবং প্রত্যেকটা জায়গা ভেঙে ফেলা হয়েছে। মেট্রো রেল, পদ্মা সেতুর টোল প্লাজা, মেয়র হানিফ ফ্লাইওভারের টোল, দীর্ঘ বক্তৃতা যাব না, ডাটা সেন্টার সহ যত যোগাযোগ ব্যবস্থা সেগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এখন এই জায়গাটিকে 1971-এর সঙ্গে যদি আমরা তুলনা করি, তাহলে পাক বাহিনীরা ছোট ছোট কালভার্ট ব্রিজগুলো ভেঙে উড়িয়ে দিত বোমা মেরে, যাতে পাক বাহিনী নিজেদের সাথে যোগাযোগ করে মুক্তিযোদ্ধাদের উপরে আক্রমণ করতে না পারে, কারণ তাদের কাছে আধুনিক পরিবহন ব্যবস্থা এবং সর্বাধুনিক অস্ত্র ছিল। আর মুক্তিযোদ্ধাদের কাছে ছিল 303 রাইফেল। তারা মাঠে, কাদায়, নদীতে তারা যুদ্ধ করে যাচ্ছিল গেরিলা কায়দায়। সুতরাং ওই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করাটা ছিল জরুরি যুদ্ধের জয়লাভের জন্য, বাংলাদেশকে স্বাধীন করবার জন্য। কিন্তু স্বাধীন বাংলাদেশে এই যে যোগাযোগ ব্যবস্থাটিকে ভেঙে ফেলার চেষ্টা করা হলো, সেটি কার সাথে, কাদের সাথে যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করতে চায়, এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে লাশগুলোকে ঝুলিয়ে রাখা হলো, মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের মেরে গাছে ঝুলিয়ে রাখতো, যাতে গ্রামের মানুষ ভয় পায় এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে। তারই ধারাবাহিকতা আমরা দেখতে পেয়েছি। বাংলা ভাই রাজশাহীতে মেরে গাছগুলো লাশে ঝুলিয়ে রাখতো। তারও অনেক পরে আজকে এসে আমরা দেখতে পেলাম যে
পুলিশের লাশ মেরে ঝুলিয়ে রাখা হচ্ছে। ছাত্রলীগকে প্রথমে মেরে তার মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে রেখে চলে যায়, কিন্তু তারা জানতে পারে যে সে হসপিটালে ভর্তি হয়েছে এবং এখনো জীবিত আছে। তাকে হসপিটাল থেকে বের করে নিয়ে এসে পিটিয়ে হত্যা করে লাশটাকে ঝুলিয়ে রাখে। সুতরাং আমরা এই আন্দোলনে ৭১-এর মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি তাদের যে কার্যক্রম ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছিল তাই পরিলক্ষিত করলাম।